বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। নতুন অর্থ বছরের বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রাখতে সব মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রপ্তানি নীতি 2024 থেকে 27 এই 4 বছরের জন্য খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ নীতিতে এখন থেকে পণ্যের নামের পাশাপাশি ইউনিক কোডের বিধান রাখা হয়েছে। আর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 110 বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া পদ্মা ব্রিজ অপারেশন এবং মেইনটেনেন্স কোম্পানি নামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনেরও প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মাদারীপুরের শিবচরে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। নীতি 2024 থেকে 27 এর খসড়া অনুমোদন, যাতে আমাদের রপ্তানিটা প্রতিযোগিতামূলক থাকে এবং রপ্তানিকারক যেন উৎসাহিত বোধ করে, সেই দিকে নজর দিয়ে গতকাল আপনার আগেরটাও সেরকম ছিল, এবারটাও সেরকমই করা হয়েছে। 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন, রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। এই কোম্পানির মূল দায়িত্বটাই থাকবে পদ্মা সেতুর মেনটেন্যান্স এবং যে টোল আদা টাদা যে করাগুলো আছে সেগুলো, মানে পুরো দায়িত্বটা সেখানে থাকবে। বছর শেষে তাক লাগালো রেমিট্যান্স প্রবাহ। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে রেমিট্যান্স এসেছে 23.91 বিলিয়ন ডলার, যা গেল 2 অর্থ বছরের প্রবাসী আয় ছাড়িয়েছে। এছাড়া জুন মাসে রেমিট্যান্স যোগ হয়েছে 2.54 বিলিয়ন ডলার। এর আগে 2020-21 অর্থ বছরের জুলাইতে সবশেষ 2.59 বিলিয়ন ডলার আসে দেশে। এই অর্থ বছরে জানুয়ারি, এপ্রিল ও মে মাসে রেমিট্যান্স 2-এর ঘরে পৌঁছালেও এই অঙ্ক অতিক্রম করেনি। বলা হচ্ছে, ডলারের বিনিময় হার বাড়ার কারণে আনুষ্ঠানিক খাতে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। বছরের হিসেবেও এগিয়ে আছে সদ্য সমাপ্ত অর্থ বছর। গেল 2 অর্থ বছরে 2021-22 ও 2022-23 রেমিট্যান্স এসেছে যথাক্রমে 21.03 বিলিয়ন ডলার ও 21.61 বিলিয়ন ডলার। সেই হিসেবে 2023-24 অর্থ বছরে রেমিট্যান্স এসেছে 23.91 বিলিয়ন ডলার। এর আগে 2020-21 অর্থ বছরের সবশেষ 24.77 বিলিয়ন ডলার আয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে। জনগণকে বিভ্রান্ত করতেই ভারতের সাথে সমঝোতা স্মারক নিয়ে মিথ্যাচার করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘমেয়াদে জনগণের লাভের জন্যই সমঝোতা স্মারক সই করা হয়েছে। তবে সমঝোতা এখন সমীক্ষা পর্যায়ে আছে। সমঝোতা স্মারকে স্পষ্টভাবে অস্ত্র বহনে নিষেধাজ্ঞা রয়েছে। বিদেশিরা বাংলাদেশের সমুদ্র বন্দর, বিমানবন্দর ব্যবহার করলে আর্থিক লাভ হবে এ দেশেরই। যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, বুক চিরে যাওয়ার যে বিষয়টি, কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে। এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে। অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল? তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভজনক করে দিচ্ছে। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে অগ্রগতি হয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে তিস্তা পানি বন্টন চুক্তি বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের। বিকেলে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে ইতিবাচক অগ্রগতি হয়েছে, কিন্তু বিএনপি নেতারা কূটনীতির ভাষা বোঝে না। এ সময় সব দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু ওই মৈত্রী চুক্তি করেছিলেন বলেই আজকে শান্তিপূর্ণভাবে ছিটমহল বিনিময় হয়েছে। এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে তাকে রাজি করাতে হবে। তিনি এতদিন না বলে আসছেন, তাকে হাঁ করাতে হবে। তা নাহলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করে না যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে, এই সুযোগ নেই। দেশের মানুষ অনেক অর্থনৈতিক কষ্টের মধ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নবগঠিত কমিটির নেতাদের সাথে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। শাসক গোষ্ঠী দেশে একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। এ সময় মানুষ ন্যায় বিচার পাচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটাতে আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। সর্বজনীন পেনশন স্কিমের বৈষম্য নিরসনের দাবিতে লাগাতার ধর্মঘট পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্মঘট চলছে। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এছাড়া সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজও বন্ধ রয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে শিক্ষক সমিতির ব্যানারে ধর্মঘটের সমর্থনে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষক নেতারা। এ সময় তারা বলেন, শিক্ষকদের মর্যাদা হানিকর সিদ্ধান্ত হচ্ছে নতুন ঘোষিত প্রত্যয় পেনশন স্কিম। বক্তারা বলেন, এটি সময়োপযোগী ও যৌক্তিক কোনোটিই নয়। কারা ম্যাথমেটিক্যালি রং ক্যালকুলেশন করে শুভঙ্করের ফাঁকি দিয়ে কারা এই পাটিগণিতের ভুল তথ্য দিয়ে বোঝাচ্ছেন যে প্রত্যয় সার্বজনীন, প্রত্যয় আসলে বেনিফিশিয়ারি নট এট অল। প্রত্যয় কোনোভাবে সর্বজনীন নয়, প্রত্যয় কোনোভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য কোনো সুফল আনবে না, এটি কোনোভাবে সুরক্ষা বলয় নয়। এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সর্বাত্মক কর্মসূচির অংশ হিসেবে বন্ধ আছে ক্লাস, পরীক্ষা ও স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। আন্দোলনের অংশ হিসেবে সকাল থেকে একাডেমিক ভবনের নিচতলায় অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক কর্মকর্তারা। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া আন্দোলনে অংশ নেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান নেয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সকল শিক্ষক কর্মকর্তারা ছিলেন নিজ নিজ বিভাগে। তবে বন্ধ ছিল শিক্ষা ও ভর্তি কার্যক্রম। তারা জানান, দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কালের জন্য দাবি না মানা পর্যন্ত আমাদের কর্মবিরতি সর্বাত্মক। এই সর্বাত্মক শব্দের অর্থ হচ্ছে আমরা আমাদের সকল একাডেমিক এবং প্রশাসনিক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছি। প্রত্যয় স্কিমে এত বড় একটা বৈষম্য তৈরি করবে, এই বৈষম্যের শিকার হতে মেধাবীরা আসবে না। ফলে আমরা চাই এই প্রত্যয় স্কিম সম্পূর্ণভাবে প্রত্যাহার হোক। সদ্যবিদায়ী 2023-24 অর্থ বছরে ৬৮,৬০০ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। বিদায়ী অর্থ বছরে লক্ষ্যমাত্রা
পূরণে 9,000 কোটি টাকা ঘাটতি থাকলেও গত অর্থবছরের চেয়ে 9.5% প্রবৃদ্ধি হয়েছে। এলসি জটিলতা ও ডলার সংকটের কারণে বাণিজ্যিক ও বিলাসপণ্য আমদানি কমায় রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। বিদায়ী বছরে লক্ষ্যমাত্রা ছিল 77,616 কোটি টাকা। এদিকে 2 বছর পর কন্টেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের 5.5% প্রবৃদ্ধি হয়েছে। বিদায়ী বছরে প্রায় 31,69,000 TEUS কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দর, আর কার্গো হ্যান্ডলিং করেছে 12,32,00,000 টন। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় উইকেট কিপার ও ব্যাটার দীনেশ কার্তিক। গেল আসরে এই ফ্র্যাঞ্চাইজিটির হয়েই খেলেছেন কার্তিক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ বেঙ্গালুরুর জার্সি গায়ে প্রায় 188 স্ট্রাইক রেটে 13 ইনিংসে 326 রান করেন দীনেশ কার্তিক। এছাড়া সব মিলিয়ে আরসিবির হয়ে 60 ম্যাচে 25 গড়ে 937 রান আসে কার্তিকের ব্যাট থেকে, যা বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলির পরই দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজিতে কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভারতের সাবেক এই ক্রিকেটার। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।